বারে বারেই জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে সেই পুরানো শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। তার মধ্যে দিয়ে একটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে গত 15.5 বছর যে ফ্যাসিবাদ, বাংলাদেশের ফ্যাসিবাদের ব্র্যান্ডের নাম তো ছিল মুজিববাদ। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে যে বাংলাদেশের যে তরুণ যুবকরা জীবন দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারা আজকে কেমন বাংলাদেশ চান, তারা আজকে বাংলাদেশটাকে কিভাবে গড়ে তুলতে চান, বাংলাদেশের রাজনীতিটা কেমন হবে, সংবিধানটা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে, শুধু সেটাতে আমরা থাকব। এবং তার সঙ্গে এটাও বলবো যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বা রিপ্রেজেন্টেশন কেমন হবে শুধু সেটা না, স্থানীয় পর্যায়ে ক্ষমতার ভিত্তি কেমন হবে। সমস্ত ক্ষমতা কি সংবিধানে সংসদ সদস্যদের প্রতি দেয়া থাকবে, নাকি স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে সাধারণ মানুষ, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অবস্থান থাকবে। এই প্রক্রিয়াটাই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটাই বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলির ভিত্তিতে আসবে। কিন্তু 15.5 বছরে লেয়ারের পর লেয়ার যে ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, একদিনে, 2 দিনে বা 4 মাসেই সেটার নিরসন সম্ভব নয়। এটার জন্য সমর্থন লাগবে জনগণের, প্রেশার লাগবে জনগণের পক্ষ থেকে। আপনারা দেখছেন বিভিন্ন ঘটনা ঘটছে, আমার বিস্তারিত বলার দরকার নাই। বারে বারেই জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে সেই পুরানো শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। আর সেই কারণেই আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এসেছেন। এই ঐক্য, সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত আলোচনায় কিন্তু তার পিছনের চিন্তাটা যেন থাকে, আমরা কিন্তু একটা অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সমাপ্ত করার জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা কিন্তু একটা ফ্যাসিবাদের বাংলাদেশ ব্র্যান্ডকে পরাজিত করে আজকের বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা যেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ ফেরত না আসে, কারণ ফ্যাসিবাদের উদ্দেশ্যই হচ্ছে বারে বারে ফেরত আসার চেষ্টা করা। আর এই কথা বলেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। একজন আজ্ঞাবহ না হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রকৃত রাষ্ট্রপতি হবেন। তাই রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রয়োজন। একই দিনে সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে, অর্থাৎ ভোটারগণ সাংসদ ও রাষ্ট্রপতি পদে 2টি ভোট প্রদান করবেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে রাজনৈতিক দল থেকে তিনি অবশ্যই পদত্যাগ করবেন। রাষ্ট্রপতি পরবর্তীতে আর কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। একই ব্যক্তি 2 মেয়াদের অধিক রাষ্ট্রপতি হতে পারবেন না। রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে প্রথমে সংসদে প্রস্তাব এনে 2/3 সংসদ সদস্যের সমর্থন পেলে তা নির্বাচন কমিশনে পাঠাতে হবে। নির্বাচন কমিশন পুনরায় জনগণের প্রতিনিধি হিসেবে ইউনিয়ন চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের হানা ভোটে চূড়ান্ত করবেন। সংসদ সদস্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সংসদ সদস্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই বিএ সমমান বা দাওরা হাদিস নির্ধারণ করা। আমরা নির্বাচনে যেসব সমস্যা ফেস করি সেজন্য নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে যেহেতু আমাদের দেশ ছোট হলে জনসংখ্যা অত্যাধিক, তাই
একদিনে 2-3টি জেলা নির্বাচন করে 1 মাসে পুরো নির্বাচন সম্পন্ন করা, নির্বাচনে ব্যালট বাক্স নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে রেখে একই দিনে ভোট গণনা করে সারা দেশে ফলাফল একই দিনে প্রকাশ করা, শীতকালে রাতে পোস্টার ঝুলালে ভোরে সব পোস্টার কুয়াশায় ভিজে মাটিতে পড়ে যায়, তাই পোস্টার নিষিদ্ধকরণ, হ্যান্ডবিলের মাধ্যমে প্রচারণাকরণ। পথসভার নামে জনসভা করা যাবে না, উঠান বৈঠক বা পথসভায় প্রার্থীর পিছনে একটি ব্যানার ছাড়া আর কোন ব্যানার পেস্টন ঝোলানো যাবে না, প্রার্থীর ছবি বা প্রতীক ছাপিয়ে কোনো গেঞ্জি করা যাবে না, পথসভায় ভোটারগণ কোনো ধরনের পেস্টন বা মিছিল নিয়ে আসতে পারবে না, নির্বাচনের প্রচারণায় মাইক ব্যবহার নিষিদ্ধকরণ। নির্বাচন কমিশন গঠন ক্ষেত্রে রাষ্ট্রপতি 3 জন বিচারপতি সমন্বয়ে সার্চ কমিটি গঠন করবেন। সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সরকারের হস্তক্ষেপ মুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিব নির্বাচন কমিশন বিভাগ হতে পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবেন। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে প্রশাসনের সকল কর্মকর্তাগণ নির্বাচন কমিশনের অধীনভুক্ত হবেন। জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন। জেলার ক্ষেত্রে একমাত্র জেলা প্রশাসক ব্যতীত সকল কর্মকর্তাগণ জেলা নির্বাচন কর্মকর্তার অধীনভুক্ত হবেন এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যতীত উপজেলা সকল কর্মকর্তাগণ উপজেলা অফিসারের অধীনভুক্ত হবেন। নির্বাচনের স্বার্থে জেলা নির্বাচন অফিসারের জেলার অধীনভুক্ত যে কোনো উপজেলার যে কোনো কর্মকর্তাকে বদলি করতে পারবেন। নির্বাচনে দায়িত্ব পালন করবেন এমন কোনো কর্মকর্তা 3 বছর কোনো উপজেলায় কর্মরত থাকলে তাকে অবশ্যই অন্য উপজেলায় বদলি করবেন। তবে পারিবারিক বিশেষ কারণ প্রয়োজনে সাপেক্ষে সরকার চাইলে পরবর্তীতে তাকে ওই উপজেলায় পুনঃ বদলি করতে করবেন। জেলা উপজেলা নির্বাচন অফিসার ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাবেন। নির্বাচন দায়িত্ব অবহেলা বা অনিয়মের কারণে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং যে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে যে কোনো শাস্তি প্রদানের ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তা ক্ষমতাপ্রাপ্ত হবেন। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো ভুক্তভোগী প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার বিচারে সন্তুষ্ট না হলে আদালতের শরণাপন্ন হতে পারবেন। নির্বাচনের দায়িত্ব অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের শাস্তি নীতিমালা তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলো সংস্কারের ক্ষেত্রে যেহেতু রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনে নিবন্ধিত, তাই সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন আইনগত হস্তক্ষেপ করার অধিকার রাখে। সেহেতু রাজনৈতিক দলগুলোতে নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে প্রতিটি পদে ডেলিগেট ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা। রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নির্বাহী কমিটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে একটি নির্বাচন পরিচালনা কমিটি করে দেওয়া। এই কমিটি রাজনৈতিক দলটির গঠনতন্ত্র মোতাবেক ডেলিগেট নির্বাচন করে ভোটের ব্যবস্থা করবে। রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে 2 মেয়াদের অধিক একই ব্যক্তি থাকতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা। ধন্যবাদ সবাইকে। আমি নুরুল কাদের সোহেল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে
আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল